দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। দর্শক জানেন আপনারা আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করে থাকি আপনাদেরকে রাজনৈতিক বিভিন্ন বিষয়ের চুলচেরা বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে। সেই সঙ্গে বিশ্বের নানা প্রান্তে যাই ঘটনা ঘটুক না কেন সেটি কি ঘটছে, কেন ঘটছে এবং তার পেছনের কি কারণ সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা থাকে আমাদের সব সময়। আর সে লক্ষ্যে আজ আমরা আলোচনা করব। আপনারা জানেন আজ বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক দিন ছিল। বাংলাদেশে এমন এক ঘটনা ঘটে গিয়েছে যেটি আসলে শুধু বাংলাদেশ নয়, বিশ্ব গণমাধ্যমও সেটি আলোচনা হচ্ছে। সেই জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল, যে যুদ্ধাপরাধীদের যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল যে ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেটি শেখ হাসিনাকে আপনার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। সেই ব্যাপারটা নিয়ে আলোচনা থাকবে, কেন মৃত্যুদণ্ড দিল, এবং এই ট্রাইব্যুনাল গঠন হয়েছিল গত বছরের 17ই অক্টোবর এবং মাত্র 397 দিন, 4 মাস 10 দিনের কাছাকাছি সময়ে এরকম একটি ঐতিহাসিক রায় দেখলো বাংলাদেশ সহ বিশ্ববাসী। এবং সেই রায়ের 5টি সুনির্দিষ্ট অভিযোগ ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। সেই 5টি অভিযোগের মধ্যে 3টিতে ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি দুটোতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তার সঙ্গে এই মামলা পুরোটা পরিচালনা যে দায়িত্বে ছিলেন বিচারপতি গোলাম মর্তুজার যে ট্রাইব্যুনাল অ্যাক্ট, তিনি এই ট্রাইব্যুনালে আজ 453 পৃষ্ঠার যে রায় ছিল সেটি পাঠ করেন এবং সেই 453 পৃষ্ঠার রায়ে পাঠ করার পরে যে ঘোষণাটি দেওয়া হলো সেটি হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই এই আদালত তাকে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। সেই সঙ্গে শেখ হাসিনার সঙ্গে সাবেক যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওনাকেও দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড। কিন্তু যিনি রাজসাক্ষী ছিলেন তখনকার সময়, যে পুলিশের আইজিপি মামুন আবদুল্লাহ, উনাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে। এই বিষয়টা নিয়ে আজ বাংলাদেশের ঢাকা উত্তাল ছিল। ঢাকার আসলে এক ধরনের মানুষের মধ্যে চিন্তা ছিল যে কি ঘটতে যাচ্ছে। পুরো ঢাকা শহর জুড়ে নিরাপত্তার চাদরে ঢাকা ছিল। কিন্তু এই ঘটনাতে যেই জিনিসটা সবচেয়ে বেশি সামনে আসছে সেটি হচ্ছে যেটি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে যে শহীদরা ছিলেন তারা এই রায় শোনার পরে স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেছেন যে যিনি যত বড়ই ক্ষমতাধর হন না কেন তাকে আসলে বিচারের সম্মুখীন হতে হবে। সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত সেই রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা বলেছেন তারা বাংলাদেশের জনগণের সঙ্গে আছেন, তারা এই রায়কে তারা নোট করেছেন, এমনটা তাদের যে ফেসবুক বা এক্স হ্যান্ডেল সেখানে ভারতের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে সেটি জানানো হয়েছে। যদিও বা জয়সওয়াল বা বিক্রম মিস্ত্রি কেউ মুখে কিছু বলেননি। এছাড়া এই রায়ের বিশ্ব প্রতিক্রিয়াতে আমরা দেখলাম অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে হিউম্যান রাইট ওয়াচ, জাতিসংঘ, ওনারা মন্তব্য দিয়েছেন, প্রতিক্রিয়া দিয়েছেন। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিক্রিয়াটা একটু ভিন্ন ছিল। কারণ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে তারা কোনো ধরনের যে কোনো অপরাধে আসলে তারা মৃত্যুদণ্ড সেটি সমর্থন করে না। তবে জুলাই গণ অভ্যুত্থানে যে 1400 হত্যা সঙ্গে যিনি জড়িত বা যিনি এই সময়কার দায়িত্বে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে যে বিচারের সম্মুখীন হতে হয়েছে সেই ক্ষেত্রে তারা স্বস্তি প্রকাশ করেছেন। একই রকম বক্তব্য ছিল জাতিসংঘেরও। তারাও বলছেন তারা যে কোনো অপরাধে মৃত্যুদণ্ড সমর্থন না করলেও যে জুলাই গণ অভ্যুত্থানে যে হতাহত তারা আসলে বিচার পাওয়ার অধিকার রাখে। তাই এই ধরনের বিচার আগামীতে কেউ যাতে এই অন্যায় করার সুযোগ না পায় সেটি তাদের সামনে তুলে ধরা বা দৃষ্টান্ত হয়ে থাকতে পারে। তবে এই রায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস ছিল সেটি হচ্ছে বিশ্ব গণমাধ্যম বেশ ফলাও করে এটি প্রচার করেছে। বিশ্ব গণমাধ্যম আমরা দেখলাম প্রথম সারি গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন স্থানীয় গণমাধ্যম তারা আসলে এটিকে বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। সেক্ষেত্রে বলাই যায় ভারতীয় গণমাধ্যমের কথা যদি বলি, তারা এই রায়ের ফাইন্ডিংস করতে গিয়ে তারা যেটি উল্লেখ করেছেন বারবার সেটি হচ্ছে এই রায় আসলে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিহিংসার রায়। কারণ মাত্র 397 দিনে এই ধরনের একটা মামলার রায় দেয়া মানে হচ্ছে তড়িঘড়ি করে রায়। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সেটি বলছেন যে এই ধরনের রায় আসলে এত দ্রুত দেয়া মানে হচ্ছে এটি যথাযথ প্রক্রিয়া
অনুসরণ করা হয়নি, কারণ শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। যিনি আইনজীবী ছিলেন, তার আইনজীবী যিনি লড়েছেন, তিনি আসলে শেখ হাসিনার নিয়োগকর্তা নয়, নিয়োগ করেনি, যিনি রাষ্ট্রপক্ষ তাকে নিয়োগ দিয়েছেন, এমনটা ভারতীয় গণমাধ্যম বলছে। কিন্তু আমরা বিবিসি, আল জাজিরা এবং রয়টার্স বা অন্যান্য যে গণমাধ্যম, নিউ ইয়র্ক টাইমস সহ, তারা যেমনটা বলছেন, তারা আসলে তেমন মন্তব্য না করলেও তারা পুরো ঘটনাটা তুলে ধরেছেন, এবং সেই ক্ষেত্রে তারা বলছেন এই ধরনের রায় ভবিষ্যতে যে কোনো রাষ্ট্রপ্রধানের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে, কারণ গণহত্যা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এই ব্যাপারগুলো তো থাকছেই, তবে সবকিছু মিলিয়ে বাংলাদেশের যে গণমাধ্যম, বাংলাদেশের জনগণ, যা সবার মনে একটাই প্রশ্ন যে এই রায় তো হলো, এখন আসলে কি হবে? এই রায়ের কারণে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যতের কি অবস্থা, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যতের কি হবে, বাংলাদেশের তথা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে কোনো ভূমিকা রাখবে কিনা? কারণ যার বিরুদ্ধে রায় হয়েছে সেই শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন। সেক্ষেত্রে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আসলে কোন দিকে যাবে? কারণ আপনারা জানেন, এরই মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের কাছে চিঠি দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। প্রত্যাবর্তন চুক্তি, বাংলাদেশের সঙ্গে বন্দি প্রত্যাবর্তন চুক্তি রয়েছে, সেই চুক্তির মোতাবেক শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ, কিন্তু ভারতের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। আর এই রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের পেজে বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা অডিও বার্তা দিয়েছেন। তিনি সেখানে উল্লেখ করেছেন যে এই রায় তিনি মানেন না, তিনি জানেন যে এই রায় এমনটাই হবে। উনি এই কোর্টকে ক্যাঙ্গারু কোর্ট হিসেবে উপস্থাপন করেছেন, উনি এই রায়কে কোনোভাবেই গুরুত্ব দিচ্ছেন না। উনি দাবি করছেন যে এই ধরনের কোনো ধরনের অপরাধে তিনি জড়িত ছিলেন না, এটি একটি প্রতিহিংসার রায়। আসলে আমরা জানার চেষ্টা করব কি ঘটেছে, তারপরে আমাদের সঙ্গে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করার জন্য আর অনলাইনে যুক্ত হচ্ছেন আমাদের সবসময়কার প্রিয় আলোচক, আমাদের সবার প্রিয় সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। মোহাম্মদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। সেই সঙ্গে আমাদের সঙ্গে আরেকজন অনলাইনে যুক্ত হচ্ছেন প্রফেসর ডক্টর এম খালিকুজ্জামান। উনি হচ্ছে কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া। খালিকুজ্জামান স্যার, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আমি একটু শুরুতে মোহাম্মদুল্লাহ ভাই, আপনি যেহেতু সাংবাদিক, আপনি নিশ্চয়ই আজকে সারাদিন, গতকাল থেকে আজকের দিন, এর আগেও দুদিন এই রায়ের প্রেক্ষাপট যখন হলো তখন থেকে আপনি নিশ্চয়ই ভালোভাবে অবজার্ভ করেছেন আসলে কি ঘটতে যাচ্ছে। শেষ পর্যন্ত রায় হলো, আমরা দেখলাম, এবং এই রায়টি আসলে গণমাধ্যম, বিশেষ করে বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছে, এবং রায়ের পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়া আমরা দেখলাম বিচারপতি গোলাম মর্তুজা থেকে শুরু করে শেখ হাসিনার যে পক্ষে যিনি ছিলেন আমির হোসেন, উনার বক্তব্য দেখলাম, সবকিছু মিলিয়ে, এবং গণমাধ্যম, বিশ্ব গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন রকমের যে মানবাধিকার সংস্থা, তাদেরও প্রতিক্রিয়া দেখলেন। সবকিছু দেখে আপনার কি মনে হয় যে এই রায় আসলে কি পরিমাণ ইম্প্যাক্ট বা সিগনিফিকেন্ট বাংলাদেশের রাজনীতির জন্য? এটা নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ওভারঅল আমি প্রথমে যে আপনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর ব্যাপারে যে মন্তব্য করেছে, সেটা তারা খালি মৃত্যুদণ্ড দিয়েছে সেজন্য সেটা সমালোচনা করেছে তা না, তারা পুরো ব্যাপারটাকেই সমালোচনা করেছে। তার আগে কথা বলা যায়, যেটা হচ্ছে যে কোনো রোগ একটি খুনের জন্য হোক বা যে কোনো ধরনের অপরাধ হোক, তার বিচার হওয়া উচিত। ফলে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে বা অন্য মানে তার স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, আসাদ খান কামাল সম্ভবত, তার বিরুদ্ধে যে অভিযোগের বিচার হতেই পারে, বিচার হয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বিচারে যে শাস্তি হওয়া উচিত সেটা হওয়া উচিত। ফলে সেটা নিয়ে কারো কোনো সভ্য মানুষের, যা বিবেকবান মানুষের নিয়ে প্রশ্ন করা উচিত না। প্রশ্ন যখন হচ্ছে যে এখানে শেখ হাসিনার আজকে বিচার হলো, এই প্রশ্ন, এই তাৎক্ষণিকভাবে বঙ্গবন্ধুর বাড়ি আবার অ্যাটাক করা হচ্ছে। সেই বাড়িতে অ্যাটাক করার জন্য এক্সকাভেটর নিয়ে আবার ওই প্রায় তো ধ্বংস করে ফেলছে, একটা অংশ বাকি ছিল, সেটা ধ্বংস করার জন্য লোক গেছে। এই একটা। 2 নম্বর, প্রাক্তন অসুস্থ মৃত্যুপথযাত্রী প্রাক্তন রাষ্ট্রপতি, তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে, সেই বাড়িতে যে আক্রমণ করেছে, ভাঙচুর করেছে। ফেনী শহরে মানে বঙ্গবন্ধুর এবং শেখ হাসিনার প্রতিকৃতি ভাঙচুর করছে। শেখ হাসিনার বিরুদ্ধে আমি বুঝলাম বঙ্গবন্ধুর, এবং এই যে সরকার আছে, গোটা হচ্ছে একটা
এই সরকার যখন শেখ হাসিনার সরকার ছিলেন 15 বছর বেশি তিনি দেশ শাসন করেছেন, সে সময়ের কয়েকটি নির্বাচন সম্পর্কে ব্যাপক প্রশ্ন আছে এবং গণতন্ত্রকে তিনি সংকুচিত করেছিলেন, ডেমোক্রেসির ডেফিসিট বা ডেমোক্রেসি সিস্টেমে তিনি অবহেলা করেছেন, সেটাকে খর্ব করেছেন, অনেক অভিযোগ আছে। তার আমলে দুর্নীতি ইত্যাদির অভিযোগ আছে। ফলে সেই কারণে একজন অত্যন্ত ভালো লোক যদি 2 মেয়াদে ভালো শাসন দেয়, তারপরও লোক তার উপরে মানে বিরক্ত হয়ে যায়। সেই ক্ষেত্রে উনি 3 মেয়াদের ক্ষমতা থেকে 4র্থ মেয়াদের জন্য একটা নির্বাচন করেছিলেন। ফলে তার উপরে লোক এমনিতেই বিরক্ত হতে পারে, কিন্তু অন্যান্য অভিযোগ তো ছিলই। ফলে একটা গণবিস্ফোরণ হতেই পারে। গণবিস্ফোরণ সেটাকে যদিও সেই আন্দোলনকে নিয়ে না হয়েছে ছাত্র আন্দোলন, উচ্ছেদ, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে। কিন্তু পরবর্তী আমলে তাদের কাণ্ড কারখানা বক্তব্য থেকে স্পষ্ট হতে পারে, কোন রকম সন্দেহ নেই যে এটা একটা প্রতি বিপ্লব হয়েছে। 71-এর মুক্তিযুদ্ধের সমস্ত স্থাপনা সর্ব জায়গায় বাংলাদেশের সর্বত্র ধ্বংস করে দেওয়া হয়েছে। এই ব্যাপারে এই যাকে ক্ষমতা আনা হয়েছে দেখা যাচ্ছে তিনি বলেছেন তাকে লাস্ট মোমেন্টে প্যারিস গেমসে তিনি গিয়েছিলেন, অলিম্পিক্সে, সেখানে ফোন করে বলা হয়েছে এখন সমস্ত দলিল দস্তাবেজ প্রকাশ হচ্ছে, এখানে আপনার সময় নেই, আমি একটার পর একটা পড়ে শোনাতে পারবি কি কি দলিল এসছে, যে তার সাথে যোগাযোগ আগেই ছিল। এবং এই তার সাথে যারা এই ছাত্র আন্দোলন বলে কথিত যারা, তাদেরই কারো কারো বক্তব্য আছে তার সমর্থনে, অন্যান্য ডকুমেন্টস তো আছে। এই একটা। তারপর হচ্ছে এই এবং জামাত ইসলামী এটা করে দেশে এমন একটা অবস্থা, জামাতের ছাত্ররা তারা কিভাবে অর্গানাইজ করেছে, তারপরে মানে হেফাজতে ইসলাম তারা কিভাবে অর্গানাইজ করেছে, সমস্ত তথ্য আছে। বলে এটা প্রতি বিপ্লব হয়েছে, 71 বিরোধী প্রতি বিপ্লব। নতুবা শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে আমাকে কথা বলার একটু সুযোগ দিন, পরে আমাকে কম দিল। বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস করে প্রথম যেদিন শেখ হাসিনা পতন হলো, সেদিন ভারতে বাংলাদেশের মিলিটারি অ্যাক্ট দিয়ে তাকে ভারতে পৌঁছিয়ে দেওয়া হলো। সেই দিনই বঙ্গবন্ধুর বাড়িতে প্রথম আগুন দিয়েছে। ফেব্রুয়ারি মাসে সেটা প্রায় 1/3 বা হাফের বেশি ধ্বংস করেছে, আজকে আবার ধ্বংস করতে গেছে। এবং এই যে পুরো প্রক্রিয়া, এই যে দেশে এত কিছু 71 বিরোধী যে সমস্ত কাণ্ড হলো, মুক্তিযুদ্ধের সমস্ত কিছু ধ্বংস করে দেওয়ার ব্যাপার হলো, এইটার ব্যাপারে এই সরকারের যিনি প্রধান, তিনি একটি সিঙ্গেল শব্দ কখনো উচ্চারণ করেননি, একটি না, নিন্দা করেননি, একটি না। ফলে একটা পরিকল্পনা নিয়ে পুরো ঘটনা হয়েছে, এইটি একটি দিক। ফলে এই 2 নম্বর এখন যেটা হলো এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কেন বুঝলাম না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছিল পাকিস্তান আর বাংলাদেশ, সেটা আরেকটা দেশ, ভারত ইনভলভ ছিল, সেটা এক পর্যায়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সেই কারণে তখনকার অপরাধের জন্য আন্তর্জাতিক নাম দিয়ে তারা ট্রাইব্যুনাল করছে। সেই ট্রাইব্যুনালে যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের শত্রুদের প্রধান কৌশলী ছিলেন, সেই ব্যক্তিকে, তাজুলকে, এইবারে শেখ হাসিনার বিচারের জন্য যে ট্রাইব্যুনাল হয়েছে, তাতে জামাত ইসলামী করেন একজন লোক, তিনি ব্যারিস্টারি পাশ করার লোক, তিনি জামাতের পক্ষে ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গোলাম আজম সহ সাইদি সহ অন্যদের যে বিচার হয়েছে সেই বিচারে তাদের পক্ষে ছিলেন। তাকে এইটার আবার প্রধান কৌশলী করেছে শেখ হাসিনার বিরুদ্ধে। এবং যারা এই বিচার করছে তারা কিরকম লোক, তারা বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশনের বিচারকগুলোকে সবগুলোকে একসাথে ক্ষমতাচ্যুত করেছে, তাদেরকে ফায়ার করে দিয়েছে 1 নম্বর। এবং এইটা দেশব্যাপী যে অরাজকতা, যে হত্যাযোগ্য তাদের আমল হয়েছে, তার কোনো বিচার আপনি মাহমুদুল্লাহ ভাই, ওভারঅল লেট মি ফিনিশ কুইকলি। তো ফলে এরা এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে, এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আপনারাও আমাদের কাছে পাঠিয়েছেন, খালিকুজ্জামান সাহেবের কাছে, সেইটাতে যে কথা বলা হয়েছে পুরো বিচার। এখন কথা হচ্ছে, আমি বারবার বলছি যে অপরাধ করে থাকলে তার একটা সুষ্ঠু, স্পষ্ট, স্বচ্ছ বিচার হবে,
কিন্তু একটা মুক্তিযুদ্ধকে প্রতি বিপ্লবীরা ক্ষমতা দখল করে তারা এই বিচার করছে এবং বিচারে কোনো সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, সেই কারণে এটা প্রশ্নবিদ্ধ হতে, এবং এইটার সম্পর্কে আমার এতগুলো প্রশ্ন আছে। এদের হাতে এরা এরা পুরো অন্য একটা এজেন্ডা নিয়ে ক্ষমতা এসছে বলে সেটা একটা, আদারওয়াইজ না, আপনি থাকেন, আমরা সেই এজেন্ডাগুলো নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। আমরা আপনি যেই কথাগুলো বলেছেন সেটি ঠিক আছে, কিন্তু এই ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 15 বছর আগে গঠন করেছিল। এই একই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে 57টা মামলা হয়েছে, যার মধ্যে 6টা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসি কার্যকর হয়েছে একই ট্রাইব্যুনালে, মানবতা বিরোধী। এবং রাষ্ট্রপক্ষ যে জিনিসটি বলছে যে এই শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানে যে শহীদরা বা মারা গিয়েছে বা 1400 জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সেখানে উনি মানবতা বিরোধী অপরাধ করেছেন, এবং 5টা সুনির্দিষ্ট অভিযোগ ছিল উনার বিরুদ্ধে। তার মধ্যে 3টেতে উনার বিরুদ্ধে আপনার ডেথ, যেটাকে আমরা বলি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, 2টোতে যাবজ্জীবন। সে 3টেতে যে 3টেতে দেওয়া হয়েছে সেখানে আবু সাঈদের হত্যাকাণ্ড থেকে শুরু করে আপনার আশুলিয়াতে 6 জন মানুষ মারা থেকে শুরু করে এই ব্যাপারগুলো সামনে আসছে। আবার যে 2টোতে ওনাকে যাবজ্জীবন দেওয়া হয়েছে সেখানে উনি যে রাজাকারের নাতি বলেছিলেন, উস্কানিমূলক বক্তব্য, এবং উনি যে হেলিকপ্টারে করে গুলি নির্দেশ দিয়েছিলেন সেগুলো হয়েছে। কিন্তু প্রশ্নটা আপনার কথা যদি আমরা ধরেই নিই, ঠিক আছে, প্রশ্ন যেমন সবাই তুলছেন যে এত তাড়াহুড়ো, মাত্র 397 দিনে আসলে এমন মামলার রায় ইতিহাসে বাংলাদেশ, মানে বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে এত দ্রুত সময়ে কোনো মামলার রায় দেওয়া হয়নি, যেহেতু 57টা মামলা এরই মধ্যে কিন্তু এই ট্রাইব্যুনালে হয়েছে। আমরা একটু আপনার থেকে শুনলাম, আমরা একটু খালেকুজ্জামান স্যার আপনার কাছে যেটা জানতে চাই, মাহমুদুল্লাহ ভাই যেমনটা বললো যে উনি বলছেন যে অপরাধ করলে শাস্তি হবে, সেটা ঠিক আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে শেখ হাসিনার বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে যেই অপরাধ সংঘটিত হয়েছে সেটি জাতিসংঘ রিপোর্টেও আমরা দেখলাম এবং বিভিন্ন গণমাধ্যমও উঠে আসছে। কিন্তু এখন প্রক্রিয়াটা নিয়ে হয়তো আপনার প্রশ্ন থাকতে পারে, আমি জানি না আপনি কি করবেন সিস্টেম নিয়ে, কিন্তু এই ধরনের অপরাধ করার পরে কেউ যাতে ক্ষমা না পায়, মানে কেউ যাতে ছাড় না পায়, এটা কি এই রায়ের মাধ্যমে সে দৃষ্টান্তটা স্থাপন হয়েছে আপনি মনে করেন? জি, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদুল্লাহ ভাই অনেকগুলো জরুরি কথা তুলে এনেছেন। আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে জুলাই অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড হয়েছে সেটা দিবালোকের মতো স্পষ্ট, সেটা আমরা সবাই দেখেছি। এবং জাতিসংঘের মানে ইয়ে থেকে রিপোর্ট থেকে শুরু করে অনেক জায়গায় এটা প্রমাণিত যে ঘটনাগুলি অনেক মানে কি বলে নৃশংস কিছু ঘটনা ঘটেছে এখানে। এবং গত 15 বছরে যে গণতন্ত্রের যেভাবে সংকুচিত করে আনা হয়েছিল মোহাম্মদুল্লাহ ভাইয়ের ভাষায়, এগুলি তো সবগুলি অপরাধ, কিন্তু সেই অপরাধের বিচার কেউ মানে চাচ্ছেন এমন না। মোহাম্মদুল্লাহ ভাই বলছে যে অন্যায় করলে বিচার তো হওয়া উচিত, আমিও মনে করি বিচার হওয়া উচিত। এবং এখানে আমার প্রতিক্রিয়াটা মিশ্র। একটা হচ্ছে আপনি যেটা বললেন যে সে ব্যক্তি যত শক্তিধরই হোক, এরকম যদি স্বৈরতান্ত্রিক ভাবে দেশ চালায় এবং নিজের লোককে এভাবে হত্যা করে, তাহলে তার হত্যাযজ্ঞের বিচার তো কোনো না কোনো ভাবে হতেই হবে। সেটা 397 দিনে হোক, 2 বছরে হোক, সেখানে একটা যদি তাড়াতাড়ি ব্যাপারগুলি প্রমাণ করে ফেলা যায় তাহলে খুব লম্বা সময় প্রয়োজন হবে, এটা আমি মনে করি না। তবে আমার মিশ্র প্রতিক্রিয়াটা হচ্ছে অন্য জায়গায়। এটার মাধ্যমে অবশ্যই প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনার মতো যারা খুব স্বৈরতান্ত্রিক অতি শক্তিশালী লোক, তাদেরও আসলে কেউ আইনের ঊর্ধ্বে না, এটা ঠিক আছে। কিন্তু এই যে আমাদের যে অভ্যুত্থান হয়ে গেল, এই অভ্যুত্থানটা স্বাধীনতা যুদ্ধের প্রতিপক্ষ হওয়ার কোনো কারণ ছিল না, কোনো প্রয়োজনও ছিল না। কারণ হচ্ছে এখানে তো আসলে এখানে যারা ক্ষমতা এসেছিল তারা তো যখন অভ্যুত্থানটা হচ্ছিল তখন বোঝা যাচ্ছিল না যে ওরা কারা। তাতে মনে হচ্ছিল যে শেখ হাসিনার সরকারের যে স্বৈরতান্ত্রিক মনোভাব সেটার বিরুদ্ধেই অভ্যুত্থান। হ্যাঁ, তো সেখানে আসলে গণতান্ত্রিক যে দৃষ্টিভঙ্গির লোকজন, ছাত্র জনতা আর কি, তারা এটার নেতৃত্ব দিয়েছিল। কিন্তু পিছন থেকে যে আসলে প্রতি বিপ্লবী একটা শক্তি এতটা ক্ষমতাধর, এবং ডক্টর ইউনূসেরও যে অথর্ব মানে পনাই বলেন অথবা তার অদক্ষতাই বলেন অথবা তার অনিচ্ছাই বলেন, তিনিও আসলে যে এই মুক্তিযুদ্ধ বিরোধী যে মনোভাব সেটার সাথে তিনি
গা ভাসিয়ে চলছেন, এটা একবারে গ্রহণযোগ্য না। কারণ তিনি তো আমাদের দৃষ্টিতে মুক্তিযুদ্ধের বিপক্ষের লোক ছিল না, কারণ মুক্তিযুদ্ধের সময় তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমেরিকাতে থেকে চাঁদা আদায় করেছিল, কাজ করেছিল, আর আমরা জানি। তা আমার যে মানে প্রতিক্রিয়াটা হচ্ছে যে আমাদেরকে বাংলাদেশে এরকম একটা দিন দেখতে হলো, এটা খুব দুঃখজনক। কারণ আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী একটা দল, মানে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পার্টি, যাদের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এসছে, মানে 69-এর গণ অভ্যুত্থান সবকিছু হয়েছে, সেই দলটাকে আজকে গণতন্ত্র হত্যার দায়ে এবং গণহত্যার দায়ে বিচারের সম্মুখীন হতে হলো। এটা আমরা জাতি হিসাবে আমাদের জন্য আমাদেরকে খুবই পীড়িত করেছে, খুব দুঃখিত করেছে, খুবই আমাদেরকে লজ্জিত করেছে পৃথিবীর কাছে। যে এটার ফলে যেটা হলো, আওয়ামী লীগের এই যে দুষ্কর্মগুলির ফলে যেটা দাঁড়ালো, এটা কিন্তু অবধারিতভাবে গিয়ে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির হাতে আজকে প্রায় ক্ষমতাটা চলে গেল। এর জন্য আমি মনে করি হাসিনাকেই দায়ী করি আমি। কারণ শেখ হাসিনা যদি এতটা স্বৈরাচারী, এতটা অনিয়ন্ত্রিত ভাবে দেশ পরিচালনা করতো, এতটা গণতন্ত্রকে হত্যা না করতো, তাহলে আজকের এই দিনটা আমাদের দেখতে হতো না। তাহলে তার প্রতি আমাদের মানে আমি মনে করি যে মনোকষ্ট এবং অনেকটা বেদনার কারণ। কারণ তিনি আমাদের দেশটাকে আজকে মৌলবাদীদের হাতে তুলে দেওয়ার প্রেক্ষিত সৃষ্টি করেছেন। এমনকি কবি জননী উনি হয়েছেন এই যে মৌলবাদীদের সাথে আস্তে আস্তে উনি লাই দিয়েছেন, তাদেরকে লাই দিয়ে দিয়ে তাদের যেই জায়গায় নিয়ে গিয়েছে, তার ফলশ্রুতিতে আজকে জিনিসটা হচ্ছে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে মৌলবাদীদের। কিন্তু প্রফেসর খালেকুজ্জামান, আপনি যে কথাটা বললেন যে শেখ হাসিনা এটি সুযোগ করে দিয়েছেন, কিন্তু শেখ হাসিনার শাসন আমলে আমরা যেমনটা দেখলাম যে আপনি নিজেই বলেন কওমি জননী থেকে শুরু করে, এটি তো অপরাধ না। মানে আপনি একটা পশ্চাৎপদ একটা গোষ্ঠীকে, সম্প্রদায়কে আপনি প্যাট্রোনাইজ করতেছেন, মেইন স্ট্রিমে আনার চেষ্টা করছেন, সেটি তো অপরাধের পর্যায়ে পড়ে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গায় না, আমার প্রশ্ন হচ্ছে আপনাকে, যে আপনি যে কথাটা বললেন যে মানে বাংলাদেশের রাজনীতি এখন চলে গিয়েছে, আপনি বললেন যারা ৭১-এর বাইরে ছিল বা বিরুদ্ধে ছিল তাদের কাছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে ৭১-এর বাইরে তাদের কাছে কেন যাবে? কারণ এই জুলাইয়ের গণ অভ্যুত্থানই তো স্পৃহাটা ছিল হচ্ছে সুন্দর একটা বাংলাদেশ, নতুন বাংলাদেশ, যেখানে সেই বাংলাদেশে বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধকে সম্মান করা হবে, এবং তারা যে কোটা আন্দোলন থেকে শুরু করে যে আন্দোলনটাকে সরকার পতন পর্যন্ত নিয়ে গিয়েছে। তো প্রশ্নটা হচ্ছে এই তরুণ প্রজন্ম কেন মানে এইভাবে মুক্তিযুদ্ধ, বিশেষ করে আমরা দেখলাম যে বঙ্গবন্ধু ৩২ নম্বর বাড়ি ভাঙার জন্য তারা খুব উদ্গ্রীব। আমরা দেখলাম যে অনেকটা গণমাধ্যম বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের যে স্মৃতি স্মারক বিভিন্ন, সেগুলো ভেঙে ফেলছে। এই প্রজন্ম, এই তরুণ প্রজন্ম কেন এরকম হয়ে গেল? সেটার জন্য কি শুধু শেখ হাসিনা দায়ী, নাকি যে অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছেন বা যারা এখন দেশ চালাচ্ছেন তারাও তো কোনো অংশে কম দায়ী না? তাদেরও তো দায়িত্ব ছিল দেশের এই সম্পদগুলোকে রক্ষা করা। সে কথাটাই আমি বললাম। কিন্তু আমি বলছি যে প্রফেসর ইউনূসের অথর্বতা এবং যে নিষ্পৃহতা এবং তার যে এরকম হচ্ছে অযোগ্যতা, অদক্ষতা, সবগুলোর কারণে তারা লাই পেয়ে গিয়েছে। আদারস তো তার উচিত ছিল যে হ্যাঁ, বিচারের জায়গায় বিচার হবে, কিন্তু আমাদের যে ইতিহাস ঐতিহ্য সেটাকে ধ্বংস করার কোনো প্রয়োজন নাই। কারণ এগুলির সাথে কোনো সংঘাত নেই। আমরা বৈষম্য বিরোধী যে আন্দোলন, মুক্তিযুদ্ধের মানে মূল যে ঘোষণা, সেখানে তো সাম্য, সামাজিক মর্যাদা, ন্যায় বিচার ছিল। সাম্য মানে তো বৈষম্যবিহীন একটা সমাজ, তার সামাজিক মর্যাদা, ন্যায় বিচার, সেগুলি তো মুক্তিযুদ্ধের চেতনা। সেটা ধরে নিলাম যে শেখ হাসিনার আমলে বলুণ্ঠিত হয়েছিল, তাহলে তাকে সরিয়ে দিয়ে সেই যে মূল চেতনাগুলো, সেগুলিকে বরং আরো কিভাবে প্রতিষ্ঠিত করা যায় বাংলাদেশে, এই লক্ষ্যে কাজ করা উচিত ছিল। এবং অভ্যুত্থানের আগ পর্যন্ত এমনই মনে হচ্ছিল যে আসলে তখন কিন্তু যারা মৌলবাদী তারা কিন্তু নিজেদেরকে লুকিয়ে রেখেছিল, তারা কিন্তু নিজেদেরকে প্রকাশিত করে না যে আমরা যারা আন্দোলন করছি, আমরা আসলে যদি কোনোভাবে তাকে সরাতে পারি হাসিনাকে, তখন আমরা আসলে এই দেশে যে মৌলবাদী স্টাইলে আমরা সমস্ত সামাজিক যে পরিবর্তন নিয়ে আসবো, আমাদের যে মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন এগুলিকে আমরা ধ্বংস করে দেব, এগুলি কিন্তু তারা আন্দোলনরত অবস্থায় একবারও ঘোষণা করে নাই, একবারও বুঝতেও দেয়নি। তা এটার মূল ব্যর্থতা শুধু আমি মনে করি না, অন্তর্বর্তীকালীন সরকারের তো অবশ্যই সরকারের দায়িত্ব সবসময় বেশি, তার থেকেও ব্যর্থতা আসলে
বড় বড় দল, বিএনপির মতো রাজনৈতিক দলগুলি, তারা তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা কেন জিনিসগুলোর বিরুদ্ধে অবস্থান নিল না? তারা কেন বলে নাই যে শেখ হাসিনা অন্যায় করেছে, তার বিচার হবে, কিন্তু এই জন্য আমাদের মুক্তিযুদ্ধের যে সমস্ত স্মৃতি চিহ্ন সেগুলোকে মুছে ফেলার কোনো কারণ আমরা দেখি না। ইদানিং তারা কিছু বলতে শুরু করেছে। আপনি থাকেন, আমি মনে করি আজকের যে দিনটা দেখতে হলো সেটার জন্য আসলেই আমরা জাতি হিসাবে যথেষ্টই দুঃখজনক অবস্থায় আছে আমি মনে করি। প্রফেসর খালেকুজ্জামান আপনি থাকেন, আমি একটু সৈয়দ মোহাম্মদুল্লাহ ভাই আপনার কাছে আমি একটু আবার এই রায়ের মধ্যে আসতে চাই। দেখা গেল যে যে যখন রায় ঘোষণা হওয়ার পরে বাংলাদেশ আওয়ামী লীগের পেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা অডিও বার্তা দিয়েছেন। উনি বলছেন যে এই কোর্ট ক্যাঙ্গারু কোর্ট, এবং যেই মামলার যে প্রক্রিয়াতে হয়েছে তিনি সেটিকে সমর্থন করেন না, কারণ আপনারা জানেন যে শেখ হাসিনার পক্ষে যিনি আইনজীবী ছিল আমির হোসেন, উনি একমাত্র আইনজীবী, উনি রাষ্ট্রপক্ষ থেকে নিয়োগকৃত। শেখ হাসিনা বলছেন উনি এই ধরনের এই মামলাটাকে গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে উনি গুরুত্ব দিক বা না দিক, কিন্তু এই মামলার রায় হওয়ার পরে আমার যেটা প্রশ্ন যে উনার রাজনৈতিক ভবিষ্যতের গুরুত্বটা আসলে কেমন দেখছেন আপনি? যে রাজনৈতিক উনার যে গুরুত্ব বা উনার দলের মধ্যে, বিশেষ করে আওয়ামী লীগের মতো, উনি প্রফেসর খালিকুজ্জামান যেমন বলে ৭৬ বছরের একটি পুরনো রাজনৈতিক দল, আর তারা আসলে কেমন ধাক্কা খাবে এই রায়ের পরে, আপনার কি মনে হয়? এই রায়ের কারণে বা রায় ছাড়াই এমনিতেই এবারে যে তারা যে ক্ষমতাচ্যুত হয়েছে এবং দেশের রাজনীতি যে পাল্টে গেছে, যেটা প্রফেসর সাহেব উল্লেখ করেছেন, আমি উল্লেখ করছি, মৌলবাদীরা চলে গেছে। এইটার থেকে মানে শেখ হাসিনার বয়স এখন সম্ভবত ৭৯-৮০-তে পড়তে যাচ্ছে, তো তার স্বাস্থ্যের অবস্থা ভালো না। ফলে ইনেনিকে তার নেতৃত্ব, তিনি এখন দেশে আসবেন না, ভারত তাকে প্রত্যর্পণ করবেন না, এটা প্রায় অবধারিত, বাংলাদেশ দাবি করেছে। তো হলে ওভারঅল তার নেতৃত্ব থাকছে না এইটা। তারপরে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব হবে। এখন তো আপাতত তাদের কার্যকলাপ নিষিদ্ধ করা বলা হচ্ছে, ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তারা, ডাক্তার ইউনূস কয়েকদিন আগে বলে দিয়েছেন, এই সমস্ত তো আছে। তো ফলে তাদের জন্য এটা অত্যন্ত কণ্ঠকাকীর্ণ সময় আছে এইটা। কিন্তু এটা অন্য একটা দিক আছে, এটা হচ্ছে যে এই যে প্রতি বিপ্লবীরা যে বাড়াবাড়ি শুরু করেছে, এই যে যারা তথাকথিত দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালালো, পরবর্তীতে বললো যে আমরা মানে এই ছাত্রলীগের ভিতরে এদের অনেকে, সার্জিস সহ বেশ কয়েকজন যারা এই আন্দোলনের নেতা, তারা ছাত্রলীগে ঢুকে গিয়েছিল। এরা শিবিরের লোক, সব নিজেরা পরে বলেছে আমরা শিবিরের লোক, ছাত্রলীগে ঢুকেছিলাম। এরা হচ্ছে ইমপ্ল্যান্ট ওদের। ও আরেকটা কথা ভুলে যাও, এই ইউনূস সাহেব সম্পর্কে প্রফেসর সাহেব বলেছেন, এই ইউনূস সাহেব কিন্তু ভয়েস অফ আমেরিকার ইন্টারভিউতে 1 বছরেরও আগে একেবারে স্পষ্ট করে বলছেন আমরা রিসেট বাটন পুশ করেছি ৭১ সম্পর্কে যখন প্রশ্ন করা হয়। ফলে জেনে শুনে এগুলো উনি অ্যালাউ করছেন, অ্যারেঞ্জমেন্টের সাথে উনি ওতপ্রোতভাবে জড়িত। আমরা যাকে যত নির্দোষ ভাবছি, ওনার ব্যাপারে শেখ হাসিনার আমলে অনেক অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে ইত্যাদি, ওনাকে হ্যারাস করা হয়েছে, এই সমস্ত অভিযোগ বলা হচ্ছে। এখন তার বিরুদ্ধে এখন দেখুন এই যে বাংলাদেশের পোর্টের ব্যাপারে 2টো চুক্তি হয়ে গেল, এই তার পক্ষে অত্যন্ত, এর আগে যখন মইনউদের সামরিক শাসন হয়েছিল সেই সময় ভালো লোকের সরকার কায়েম করার জন্য, ইউনূসকে ক্ষমতা আনার জন্য ডেইলি স্টার আর প্রথম আলো গ্রুপ চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে একেবারে প্রকাশ্যে। এইবার এই ব্যাপারেও তাদের বিরুদ্ধে তারা এটা সমর্থক। সেই প্রথম আলো পত্রিকায় আজকের হেডলাইন দেখেন, সেটাতে বলা হচ্ছে তড়ি ঘড়ি করে অত্যন্ত দ্রুততার সাথে বাংলাদেশের 2টো পোর্ট এই 1 সপ্তাহের ভিতরে প্রস্তাব দিল, আজকে দিচ্ছে, কালকে প্রধান পাশ করে দিচ্ছেন। পুরো ঘটনা একটার পর একটা কি সব গভীর চক্রান্তের সাথে এরা জড়িত, এবং বাংলাদেশকে কি কি সব ঝামেলার ভিতরে দীর্ঘমেয়াদী মানে ফাঁসের ভিতরে তারা এই লোক ফেলে দিচ্ছে, এরা ফেলে দিচ্ছে আমরা জানি না। তবে এদের এই সমস্ত কার্যকলাপের কারণে মুক্তিযুদ্ধের বিরোধী তাদের অবস্থান ছাড়াও তাদের আমলে আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্য ইত্যাদি সবকিছু মিলিয়ে তাদের ব্যর্থতার কারণে তাদের পতন অনিবার্য হবে, এবং তখন বাংলাদেশের জনগণ আবার রিঅ্যাসার্ট করবে। শেখ হাসিনার
মিসরুলের কারণে যেটা প্রফেসর সাহেব বলেছেন তা পুরোপুরি একমত না হলেও আমি অনেকাংশে একমত হতে রাজি আছি। তার আমলে গণতন্ত্র সংকুচিত করা হয়েছে, তার আমলে দুর্নীতি হয়েছে, লুটতরাজ হয়েছে, এই সমস্ত অভিযোগ আছে, প্রচুর জনমনে ক্ষোভ আছে। ফলে এই সমস্ত কারণে যেমন জনগণ ক্ষুব্ধ হয়ে গেছিল, বিস্ফোরণ মুখ হয়ে গেছিল, এই চক্রান্ত ছাড়াই এমনি আন্দোলনে তার হয়তো পতন হতো না, আপনি ঠিকই বলছেন যে আমরা তেমনি ভাবে এদের 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 কারণে এই জনগণ আবার না, সেটা তো অবশ্যই বারবার বাংলাদেশের জনগণকে বারবারই পরীক্ষা দিতে হয়, সেটি খুবই দুর্ভাগ্যজনক। পরীক্ষা না, এরা ফেরত ফেরত আসবে। আচ্ছা, যাই হোক, বাংলাদেশের আত্মা, মুক্তিযুদ্ধের আত্মার আবার পুনরুত্থান না, সেটা আপনি বলতে পারেন আত্মা পুনরুদ্ধার হবে, কিন্তু প্রশ্নটা ওই জায়গায় নেই, কিন্তু বারবার ফেরত আসবে। কিন্তু আসলে জনগণের যে চাওয়া, মানে জনগণের যে বিশেষ করে বড় একটা অংশ, আমরা হয়তো অন্যদের নিয়ে বলছি, তারা আসলে সেই চাওয়াটা কতটা পূরণ হয়। এবং আপনি ঠিকই বলছেন, আজকে যখন রায় হচ্ছিল তখন ডেনমার্কের সঙ্গে বন্দরের চুক্তি 250 কোটি টাকা ডলারের বিনিময়ে চুক্তি হয়েছে, সেই চুক্তিটা সুইজারল্যান্ডের সাথে একটা ডেনমার্কের সঙ্গে দুটো হয়েছে। আমরা সেটা নিয়েও আলোচনা করব একটু। আমি প্রফেসর খালিকুজ্জামান, আপনার কাছে যেটা জানতে চাই, আমাদের মাহমুদুল্লাহ ভাই যেমনটা বলছেন যে বাংলাদেশের জনগণের কথা, জনগণ বারবার প্রতারিত হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, জনগণের যে এই যে বাংলাদেশের সিস্টেমটা ডেভেলপ হচ্ছে না। আমরা দেখলাম যে একই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটিএম আজহারুল ইসলামের ফাঁসি রায় হয়ে গিয়েছিল, আপিলও করেছিল, কিন্তু যখন এই অন্তর্বর্তী সরকার আসলো খুব তাড়াহুড়ো করে উনাকে খালাস দিয়ে দিল এবং উনি মুক্তি পেল এবং উনি এখন নির্বাচনও করছে। তো প্রশ্ন হচ্ছে, এই যে একই কথাগুলো এখন আওয়ামী লীগের যারা সমর্থক তারাও এটাকে বলছে, তারা বলছে ডোন্ট কেয়ার, তারাও অপেক্ষা করছে, তারা কখনো যদি সুযোগ পায় এই মামলা তারাও মানে ফেলে দিবে, বা তারা এটাকে গুরুত্ব দিচ্ছে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই ক্ষমতার অপব্যবহার বা ক্ষমতার ব্যবহার করতে যারা চায় বা যারা ক্ষমতায় আসে, তারা সবসময় ক্ষমতাটাকে নিজের মতো করে ব্যবহার করে। সেখানে নিয়ম বা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে অথবা জনগণের চাওয়া, সেটি আসলে বাংলাদেশের হয়ে ওঠে না। আমরা যেমনটা শেখ হাসিনার 15 বছরে দেখলাম, উনি যেমন চেয়েছিল তেমনটাই উনি করেছে। ঠিক এখন অন্তর্বর্তীকালীন সরকারও দেখলাম আমরা, ওনারা যেমনটা মনে করছে, যেমনটা এই যে মোহাম্মদুল্লাহ ভাই বলল যে ওনারা মানে কোনো রকমের শেখ হাসিনাকে একটা ফাঁসি রায় দেওয়ার চেষ্টা করেছে, ওনারা মুক্তিযুদ্ধের স্মৃতিগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করছে, ওনারা বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়ার চেষ্টা করছে, ওনারা যে একটা পরিবেশ তৈরি করছে সেটি খুবই আতঙ্কের। তো আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে বারবারই কি বাংলাদেশের জনগণকে এইভাবেই আপনার ভুগতে হবে? বাংলাদেশের জনগণকে, যেটাকে অনেকে বলে থাকেন যে উত্তপ্ত কড়াই থেকে জ্বলন্ত আগুনে পড়ার মতো অবস্থা, আপনার কি মনে হয়? জি, দেখুন, দুঃখজনক অবশ্যই, এবং কিন্তু আপনি যে চিত্রটা অঙ্কন করলেন এটা তো বাস্তবতা। বাংলাদেশ এখনো আসলে পলিটিক্যালি ম্যাচিউর জাতিতে পরিণত হয়নি আমার দৃষ্টিতে, যার জন্য পলিটিসাইজেশনটা এত বেশি তীব্র এবং এত বেশি নগ্ন। যেই সরকারি ক্ষমতায় আসুক, তারা এসে তাদের মতো করে প্রশাসন সাজিয়ে নেয়, আইন কানুন নিজের মতো করে নেয়। এই লক্ষ্যে এবার অভ্যুত্থানে অনেক মানুষ আশাবাদী হয়েছিল। 53 বছর পরে নিশ্চয়ই মানুষ অনেক বেশি ম্যাচিউর হয়েছে, এবং এখন একটা সংস্কারের প্রশ্ন উঠছিল, কিন্তু যাতে ফেসিবাদ আর ফেরত না আসতে পারে। তো সংস্কারের জন্য ঐক্যমত্য কমিশন করা হলো, অনেক ধরনের আলাপ সংলাপ হলো। তারপরেও দেখা গেল যে 7-8 মাস আলাপ আলোচনার পরে গিয়ে আসলে তীরে এসে তরি ডুবে যাওয়ার মতো অবস্থা। অর্থাৎ একটা ঐক্যমত্য কিছু মিনিমাম ইস্যুতেও আমরা তৈরি করতে পারলাম না। তো এটা তো আসলে জাতি হিসাবে আমাদের ব্যর্থতা। এখন আমরা যদি যে ইংলিশ একটা কথা আছে যে পিপল গেট দ্য গভর্নমেন্ট দে ডিজার্ভ, এখন বাঙালিরা যদি জাতি হিসাবে বারবার নিজেরাই এমন ভুল করতে থাকে, তাহলে তো আসলে কিছু করার নেই। কিন্তু এটা আসলে আমরা শুধু আশা করতে পারি যে নিশ্চয়ই কোনো একদিন মানুষ মানে এমন কাউকেই ক্ষমতায় নিয়ে আসবে যারা আসলে জনগণের কথাই চিন্তা করবে, মূলত তাদের দলের কথা না। সেটা অনেক আদর্শিক হয়ে যায় কথাটা। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে এখন পর্যন্ত আমরা এরকম মানে সুষ্ঠু কোনো অভিজ্ঞতা বাঙালি জাতি পায় নাই। এটা 72 সন থেকে শুরু হয়েছে। আসলে 72 সন থেকে বঙ্গবন্ধুর উপর যে পরিমাণ আস্থা জনগণের ছিল, আমরা তো এই বয়সটা পার হয়ে এসেছি, মানে যুদ্ধতে আমরা দেখেছি, আমরা তো একেবারে বালক ছিলাম না। তো সেইখানে বঙ্গবন্ধুকে আসলে আমার ধারণা যে এত অবিসংবাদিত নেতা পৃথিবীর ইতিহাসে খুব কম আছে। কিন্তু তিনিও দেখা গেল 2-3 বছরের ব্যবধানেই তার পপুলারিটি চলে গেল। তিনি জনগণের বিরুদ্ধে গিয়ে একদলীয় শাসন কায়েম করলেন, এক ধরনের স্বৈরাচারী হয়ে উঠলেন।
37,000 জাসদ এবং কমিউনিস্ট যারা বামপন্থী তাদেরকে তারা হত্যা করলেন। তো এই যে মানে এইভাবে যে পট পরিবর্তন হলো, 3 বছরের ব্যবধানে শেখ মুজিব কত আনপপুলার হয়ে গেল, এটা বাস্তবতা। তিনি প্রায় দেবতার পর্যায়ে ছিল, আল্লাহর পরেই তার স্থান ছিল বাংলাদেশে। সেই লোকটা যখন মারা যায় তখন তার জন্য স্লোগান দেওয়ার মতো লোক 250 লোক সারা বাংলাদেশে ছিল না। যারা স্লোগান দিয়েছিল তারা ছাত্র ইউনিয়নের কিছু ছেলেমেয়ে। এটা হচ্ছে, এগুলি হচ্ছে বাস্তবতা। সুতরাং আমরা আসলে 72 সনের পর থেকেই মানে আমরা প্রতারিত হচ্ছি জাতি হিসাবে। তো এই যে এক্সপেরিমেন্টের ভিতর দিয়েই কিছু কিছু অর্জন নেই এমন বলবো না। যেমন এবারের যে রায়টা যেটা হলো, এটা একটা অর্জন। কারণ দ্বিতীয় আরেকবার স্বৈরাচারী হয়ে ওঠার আগে নিশ্চয়ই মানুষ চিন্তা করবে যে এটাও সম্ভব, শেখ হাসিনার মতো এত প্রতাপশালী একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও আসলে মানুষ বিদ্রোহ করতে পারে, তাকে সরিয়ে দিতে পারে। ফাঁসির রায়টা বাদ দেন, শেখ হাসিনার বিরুদ্ধে জনগণের রায় কিন্তু 5ই আগস্ট হয়ে গিয়েছে, তাকে কিন্তু মানুষ তাড়িয়ে দিয়েছে বাংলাদেশ থেকে, এটা কম কি? সুতরাং সেকেন্ড টাইম শেখ হাসিনা হয়ে উঠতে হলে আমার ধারণা মানুষ দ্বিতীয়বার চিন্তা করবে যে একটু একটু করে অর্জন হচ্ছে, আরেকবার হয়তো স্বৈরাচারী এতটা হবে না। সেটা আপনি ঠিকই বলছেন যে আসলে স্বৈরাচারী মনোভাব বা যারাই থাকুক, কিন্তু প্রশ্নটা হচ্ছে দুঃখের বিষয় যেটি হচ্ছে যে আমাদের দেশের রাজনীতিবিদরা এখানে এই ইতিহাস থেকে কখনো শিক্ষা নেয় না। আমরা এর আগেও দেখেছি অনেকবার এই জিনিসগুলো বারবারই ঘটে, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আমি একটু মাহমুদুল্লাহ ভাই আপনার কাছে আসতে চাই, কারণ এই রায়ের সঙ্গে আরেকটা বড় জিনিস যুক্ত, সেটি হচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতি। আমরা বলছি বিশেষ করে ভারতে, যেহেতু বাংলাদেশের প্রতিবেশী, ভারতের যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন, এই রায়ে কিন্তু ভারতের বাংলাদেশ সম্পর্কে অনেক বড় একটা সম্পর্কে কোনো না কোনোভাবে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ রায় ঘোষণার পর পর ভারত তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছে, যদিও বা সেটি তেমন কোনো কঠিন প্রতিক্রিয়া নয়, কিন্তু অনেকেই বলছেন যে বিশেষ করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে চিঠি দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। আবার ভারতের গণমাধ্যম শুরু থেকে, এই অভ্যুত্থানের শুরু থেকেই বিভিন্নভাবে সমালোচনা করে আসছে, অভ্যুত্থানকে হালকাভাবে দেখানোর চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ভারত বাংলাদেশ সম্পর্কে এই মুহূর্তে এই শেখ হাসিনার এইবার রায় হয়ে যাবার পরে, এবং অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছে, এবং প্রফেসর ইউনূস কিছুদিন আগে বলল যে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। এক্ষেত্রে ভারত আসলে কি ধরনের পলিসি নিতে পারে বলে আপনি মনে করেন এই মুহূর্তে? প্রথম কথা হচ্ছে, ভারত যে প্রতিক্রিয়া সেটা সংযত প্রতিক্রিয়া। তার হচ্ছে বাংলাদেশের সাথে প্রতিবেশী রাষ্ট্র, আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই ইত্যাদি ইত্যাদি, খুব সংক্ষিপ্ত এবং সংযত বক্তব্য দিয়েছে, এটা একটা। 2 নম্বর হচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশের দুই পক্ষের পারস্পরিক প্রত্যর্পণ চুক্তি আছে, বন্দি প্রত্যর্পণ চুক্তি। কোন দেশে যদি কারো বিরুদ্ধে অভিযোগ থাকে এবং তার বিরুদ্ধে মানে বিচার প্রক্রিয়া শুরু হয়, তখন তাকে মানে বলা হলে প্রত্যর্পণ করা, বিশেষ করে শাস্তি দেওয়াল প্রত্যর্পণ করা হোক। এটা 13 সালের চুক্তি, শেখ হাসিনার আমলের চুক্তি। পরবর্তীতে এটা সংশোধন করে 16 সালে করা হয়েছে কি, অভিযোগ করা হলেই তাকে প্রত্যর্পণ করা হয়, এটা একটা। ফলে খুব ইজি করা হয়েছে, কিন্তু তা না, কিছু শুভঙ্করের ফাঁকি আছে। এটাতে প্রত্যর্পণ না করার জন্য কতগুলো, মানে কোন কোন ক্ষেত্রে প্রত্যর্পণ করা যাবে না, এই একটা। তো বাংলাদেশ দাবি করবে, চিঠি আগে দিয়েছিল, এবারে দেয়নি। এবারে পররাষ্ট্র উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিয়েছেন যে তাকে প্রত্যর্পণ জন্য আমরা দাবি জানাচ্ছি, এবং তারপর প্রত্যর্পণের জন্য চিঠি আবার দেবে। তো দেওয়া না দিলে ভারত প্রত্যর্পণ করবে না, প্রায় এটা ধরেই নেওয়া যায়। যদি দেয়, আমি মনে করব আমার ধারণা ভুল প্রমাণিত হয়েছে। আমার ধারণা এখন যে ভারত প্রত্যর্পণ করবে না। যাই হোক, তো ভারতের সাথে বাংলাদেশের আমরা প্রতিবেশী তো চেঞ্জ করা যায় না, থাকবে, এবং ভারত একটা বড় শক্তিশালী রাষ্ট্র আমাদের পাশে, সেটা একটা বাস্তবতা, সত্য। ভারত বাংলাদেশের রাজনীতিকে ডমিনেট করতে চাইবে, এটা সত্য। ভারতের সাম্প্রদায়িকতার উত্থান ঘটলে সেটার প্রভাবে বাংলাদেশের সাম্প্রদায়িকতা বাড়বে, এটা সত্য। বাংলাদেশের সাম্প্রদায়িকতা উত্থান হলে সেটাও ভারতের সাম্প্রদায়িকতাকে আরো প্রবল করবে, আরো তীব্রতর করবে, এগুলো সব বাস্তব। তো বলে বাংলাদেশের সাথে ভারতের একটা মানে নাজুক সম্পর্ক, খুব সুসম্পর্ক অতি শীঘ্র আমি দেখছি না। সেটা আরো একটা কারণ, এই যে সরকার এখন পাকিস্তানের সাথে একেবারে খাতির শুরু করে দিয়েছে। পাকিস্তানে হঠাৎ করে এই 3 দিন আগে কনস্টিটিউশনের 27তম সংশোধনী করে তাদের আর্মি চিফ, এখনকার জানি ফিল্ড মার্শাল মুনির,
তাকে প্রায় ডিক্টেটর ডিক্লেয়ার করেছে। তিনি একেবারে সুপ্রিম কোর্ট ভেঙে দিয়ে আরেকটা কোর্ট বানিয়েছে, সুপ্রিম কোর্ট এবং কনস্টিটিউশন কোর্ট। তারপরে সিভিলিয়ান সরকার মুনিরের অধীনে থাকবে, এই ধরনের ডিক্টেটর। সেই সরকারের সাথে আবার বাংলাদেশ একেবারে খাতির যত্ন এমন প্রেম ভালোবাসা শুরু করে দিয়েছে, তুমি আজকেও তাদের সাথে দুটো চুক্তির ব্যাপারে খবর পেয়েছে, প্রতিদিন তাদের লোকরা বাংলাদেশে আসছে। তার যাই হোক, তো ফলে এই সমস্ত ঘটনা আমরা দেখছি। কিন্তু আমাদের ভারতের সাথে যেটা বললেন, পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক যদি আবার, পাকিস্তান হচ্ছে ভারতের প্রধান শত্রু, ফলে আমরা যদি এই পাকিস্তানের সাথে এইরকম ধরম শুরু করি, সেটা একটা হচ্ছে যে ভারতের বিরুদ্ধে মনোভাব আমাদের মধ্যে তীব্র হচ্ছে তার প্রমাণ, এবং ভারত এটাকে তার বিরুদ্ধে একটা মানে অবস্থান বলে মনে করবে। বলে ভারতের সাথে আমাদের সম্পর্ক তার মানে আপনি অদূর ভবিষ্যতে, আমি দেখছি না খুব ভালো উন্নত, আপনি অদূর ভবিষ্যতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে আসলে আপনি উন্নতি হবে এরকম দেখছেন না? আশাবাদী না। এট দি সেম টাইম দুই দেশকেই সম্পর্ক ম্যানেজ করতে হবে। বাংলাদেশ ভারতের জন্য অস্বস্তিকর কিছু কিছু কাজ করতে পারে, আর বাংলাদেশ যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে ভারত আমাদের জন্য ক্ষতিকর অনেক কিছু করতে পারে। আমরা দুই রাষ্ট্রই সে পথে হাঁটা উচিত। সেটা প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক দুই দেশের প্রয়োজনই প্রয়োজন। আমি একটু প্রফেসর খালেকুজ্জামান আপনার কাছে যেটা জানতে চাই, আমরা দেখলাম যে এই ধরনের যারা সাবেক প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান রয়েছেন, বিশেষ করে আমরা সাদ্দামের বেলায় দেখলাম ফাঁসি রায় হয়েছে এবং ফাঁসি হয়েছে এরকম। তারপরে আমরা এখন পাকিস্তানে দেখলাম, এখন আসলে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় নেতা ইমরান খানকে গ্রেফতার করে রাখা হয়েছে, তার বিরুদ্ধেও একটা মামলা চলছে, হয়তো রায় হবে। এরকম অনেকগুলো আমরা দেখলাম যে যারা সাবেক রাষ্ট্রপ্রধান, যারা আদৌ তার নিজের দেশে এই ধরনের মামলা বা রায়ের সম্মুখীন হয়েছেন, তারা আসলে তেমন করে আর দ্বিতীয়বার কেউ ফেরত আসতে পারেনি। এটা খুবই বিরল একটা ঘটনা। তো সেক্ষেত্রে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনার কি মনে হয় যে আগামী রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ আওয়ামী লীগ, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাদের আসলে কি হবে? তারা আসলে বিশেষ করে আওয়ামী লীগের জন্য দল হিসেবে আওয়ামী লীগ কি আর ঘুরে দাঁড়াতে পারবে, বা তাদের রাজনৈতিক ভবিষ্যতের আসলে কি অবস্থা? জি জি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তবে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের যে অবনতি, এই জন্য আমি কিন্তু শুধু বাংলাদেশি মানুষকে মোটেও দায়ী করি না। এখানে ভারত ব্যাপকভাবে তারা খুবই মিসট্রিট করেছে বাংলাদেশকে। যে দেখুন, যে তিনটা যে ইলেকশনের কথা বলা হয় গত 15 বছরে, সেগুলি ভারতের একটা গণতান্ত্রিক দেশ, তারা কিন্তু সেই অগণতান্ত্রিক পথে শেখ হাসিনার ক্ষমতা থাকাটাকে তারা বৈধতা দিয়েছে। এবং বাংলাদেশ ভারতকে একতরফাভাবে শেখ হাসিনার আমলে অনেক সুযোগ সুবিধা দিয়েছে, যেটা শেখ হাসিনা নিজেই স্বীকার করেছে। আপনি জানেন যে আমি তাদেরকে যা দিয়েছি জীবনে ভুলবে না, এগুলো আমরা সবাই জানি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, ভারত বড় রাষ্ট্র হিসাবে তাদের দায়িত্বটা অনেক বেশি বাংলাদেশকে সন্তুষ্ট করা এবং কগনিজেন্সি নিয়ে আসা। বাংলাদেশের ছোট রাষ্ট্র হিসাবে আমাদের একটাও দাবি ভারতের কাছে নেই যেগুলি অযৌক্তিক কিংবা অন্যায্য। আপনি যদি পানির হিস্সার কথাই বলেন, 54টা নদীর পানির হিস্সা, সেটা তো আন্তর্জাতিক আইনে আমরা পেতে পারি, পাওয়া উচিত, কিন্তু সেইগুলির থেকেও আমাদেরকে তারা বঞ্চিত করছে, তিস্তা ইনক্লুডেড। তো আমি যেটা বলতে চাচ্ছি, ভারতের যে মানে একতরফা মানে মনোবৃত্তি বাংলাদেশের ব্যাপারে, সেইটা তারাই বরং এই সম্পর্কটা খারাপ করার জন্য বেশি দায়ী, বাংলাদেশ না। তবে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি কি হবে, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, আগামী 5 বছরের মধ্যে আওয়ামী লীগ আর ক্ষমতায় ফেরত আসবে না। তবে আওয়ামী লীগ একটা গ্রাসরুট লেভেলের দল, যেটা আমি বললাম 76 সনে, 1970 সনে 90% লোক বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থন করতে, এই জন্য বাংলাদেশ হয়েছিল। সুতরাং এই সমর্থকদের মধ্যে প্রচুর কোটি কোটি লোক, ভালো মানুষ রয়েছে, যারা হচ্ছে আদর্শটাকে পছন্দ করে। এই যে অসাম্প্রদায়িকতা, তারপর জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, এই আদর্শগুলি তো নোবেল আদর্শ। তো এই আদর্শের মৃত্যু হবে না। সুতরাং হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে বলে আমি দেখি না। এবং বয়সের কারণে মোহাম্মদুল্লাহ ভাই যেটা একটু আগে বললো, তার নেতৃত্বে আওয়ামী লীগ ফেরত আসার সম্ভাবনা আমি মোটেও দেখি না। তবে আওয়ামী লীগকে দেশ থেকে মুছে ফেলা অসম্ভব বলে আমি মনে করি না। তবে আওয়ামী লীগ যদি অন্য নেতৃত্ব নিয়ে ক্লিন ইমেজে নতুন ভাবে সংগঠিত হয়, আমি মনে করি আওয়ামী লীগ এখনো একটা আদর্শ ভিত্তিক রাজনীতি তারা করে, প্রচুর মানুষ তাদের সমর্থক রয়েছে। এবং আগামী ইলেকশনে, মানে কি 26 সনের ইলেকশনে হবে না,
কিন্তু পরবর্তী ইলেকশনে গিয়ে নিশ্চয়ই ওরা কোনো না কোনো ভাবে ঘুরে দাঁড়াবে। আর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা মূলত নির্ভর করবে 26-এর ইলেকশনে কারা ক্ষমতায় আসছে। ধরে নেওয়া যাক বিএনপি ক্ষমতায় আসছে, কিন্তু বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে না, বরং জামাতের সম্ভাবনা বাড়ছে। বিএনপি যদি ক্ষমতায় আসছে, আমার দৃষ্টিতে তারা অলরেডি যেসব ম্যাচিউর বক্তব্য দিতে শুরু করেছে, তারেক রহমান ইনক্লুডেড, সেখানে ভারতের সঙ্গে সম্পর্ক আওয়ামী লীগের মতো না হলেও একটা সহনশীল সম্পর্ক হবে, একটা মর্যাদার সম্পর্ক হবে। জামাত যদি ক্ষমতায় আসে তাহলে কি হবে এটা বলা একটু মুশকিল। তবে আমি মনে করি বর্তমানে যে ভারতের সঙ্গে এত খারাপ সম্পর্ক, এটার থেকে আগামী ইলেকশনের পরে সম্পর্ক ডেফিনেটলি আরো বেটার হবে। আচ্ছা, কারণ নির্বাচিত সরকারের সাথে বিশেষ করে বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে, ডেফিনেটলি বর্তমানে থেকে ভালো হবে। আমাদের সময় খুবই কম, আমি একটু 1 মিনিটের মধ্যে একটু মাহমুদুল্লাহ ভাই আপনার থেকে জানতে চাই যে এত কিছুর পরেও বাংলাদেশে কিন্তু মব নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, একের পর এক মব ঘটেই যাচ্ছে। সরকার যেমন আমরা দেখলাম যে ধানমন্ডি 32 ভাঙার এবার যেমন ভাঙতে গেল, প্রশাসন কিন্তু ভালোই পদক্ষেপ নিয়েছে, প্রশাসনের হয়তো দৃঢ়তার কারণে সেটি এবার আর সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই বারবার মব, তারপরে শেখ হাসিনার মামলা রায়, তারপরে আওয়ামী লীগের নির্বাচনে অংশ না নেওয়া এবং জামাত এবং বিএনপির মধ্যে যে দূরত্ব এবং প্রফেসর ইউনূসের সাম্প্রতিক কিছু মন্তব্য বা কর্মকাণ্ড, সবকিছু মিলিয়ে আগামী ইলেকশনের আগে আপনার বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ আপনার কাছে কি মনে হয়? কি আরো ঘোলাটে হতে যাচ্ছে নাকি একটি শান্তশিষ্টর দিকে এগিয়ে যাচ্ছে? ঘোলাটে তো হচ্ছেই অলরেডি, যেটা প্রফেসর সাহেব উল্লেখ করেন, সেটা হচ্ছে যে এখন ওই নির্বাচন যদি আরো এখনই হয়ে যেত হয়তো বিএনপি মেজরিটি পেয়ে যেত কিন্তু দিন দিন জামাত এবং তার ওই যে এনসিপি যেটা আছে তাদেরই অংশ, তাদেরই একটা বি টিম, তারা মিলে তারা মানে প্রশাসন থেকে সর্বত্র নিজেদের যে অবস্থান তৈরি করেছে এবং এই সমস্ত কারণে এবং বিএনপির লোকজন চাঁদাবাজি ইত্যাদির কারণে তারা আনপপুলার হচ্ছে। ওভারঅল একদিকে কনস্পিরেসি, একদিকে তাদের নিজের দুর্বলতা, ফলে বিএনপির অবস্থান দুর্বল হচ্ছে। এই একটা ফলে একটা অস্থিরতা থাকবে। কিন্তু জামাত এবং এনসিপি আগামী নির্বাচনে যদি নির্বাচন নিয়ে এখনো অস্থিরতা আছে এবং কেউ কেউ এখনো আশঙ্কা করেন যে মানে নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে হবে না, পরবর্তীতে কখনো, সেটা এখন অনিশ্চয়তা অনেকের ভিতরে কাজ করছে, অনিশ্চয়তা রয়েছে। ধন্যবাদ মাহমুদুল্লাহ ভাই, আমরা আসলে আমাদেরও নজর থাকবে শেষ পর্যন্ত কি হয়। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাদের দুইজনকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ দর্শক, আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা বলছিলাম যে আসলে শেখ হাসিনার বিরুদ্ধে এই রায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের মোড় ঘুরে দেবে। তবে বারবারই আমাদের আলোচকরা যে কথাটি বলছিলেন যে বাংলাদেশের জনগণের দুর্ভাগ্য যে যারাই ক্ষমতায় আসে তারা ক্ষমতাকে অপব্যবহার করে, জনগণের কথা কেউ চিন্তা করে না। তবে সবাই আশাবাদী আগামীতে যারা আসবেন তারা হয়তোবা এই সিস্টেম, বাংলাদেশের যে সিস্টেম রয়েছে, যে সিস্টেমে যে গন্ডগোল রয়েছে সেটি ঠিক করার জন্য কাজ করবেন, জনগণের জন্য কাজ করবেন, জনগণের যে মতবাদ সেটিকে গুরুত্ব দিয়ে কাজ করবেন এবং আগামীতে কেউ যাতে স্বৈরাচারী মনোভাব হিসেবে গড়ে উঠতে না পারে সেটিও এই রায়ের মাধ্যমে প্রতিফলিত হবে এমনটাই আশা করছেন সবাই। তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমাদের নজর থাকবে বাংলাদেশের রাজনীতি নিয়মিত, আর আপনারা সবাই নিয়মিত আমাদের টিভিএন এর সঙ্গে থাকবেন। আমরা রাজনৈতিক এইসব বিশ্লেষণ আবার আপনাদের সামনে নিয়মিতই নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।